গুলটে মামা, ব্যাপারটা কি গো? আজকে তুমি আমাদের এই আড্ডা চড়ার মাঠে বসালে। আজ আমি তোদের আমার লেখা একটা রূপকথার গপ্প বলবো। তুমি গল্প লিখতে পারো গুলটে মামা? সে অনেক অনেক বছরের অভ্যাস রে। বাজারে রাজা রানীর যেসব রূপকথার গপ্পগুলো চলছে সেগুলো তো সব আমারই লেখা। জয় গুরু, তুমি চালিয়ে যাও গুরু। ইরি বাস, তাই বুঝি? বলো বলো, শুনি শুনি, তুমি কেমন গল্প লিখতে? আরে আমার জীবনটাই তো একটা 736 পাতার গপ্পের বই রে। সেই বই থেকেই তো আজ আমি তোদের একটা গপ্প শোনাতে চলেছি। বলো বলো, শুনি শুনি। গপ্পটার নাম হলো এক রাজার 14 রানী। লেখক শ্রীমান গুলটে চারণ গুহ। নমস্কার। এইটুকু গল্প নাকি? কেন পাচু, গলতপুরের একটা বড় সাইজের অশিক্ষিত বলদ? এটা তো সবে শুরু শুরু রে। তুমি শুরু করো গুলটে মামা। অনেক 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 বছর আগে একটা রাজা ছিল। সেই রাজাটার 14টা রানী ছিল। বাবা, এতগুলো রানী? রূপকথার গপ্পে কোন রাজার একটা রানী হয় বলে শুনেছিস টালটা বুলাস ঘটন? না তো না তো। তবে রাজার তো 14টা রানী ছিল, আর সেই 14টা রানীর মোট 42টা ছেলে ছিল। বাপরে, 42 জন সন্তান! সন্তান নয়, ছেলে ছেলে, বয় বয়। অনেক পুরনো রূপকথা তো, তাই অনেকগুলো ছেলে রেখেছি। তারপর তারপর? একদিন হলো কি, ছেলেগুলো দল বেঁধে রথের মেলায় গেল। রূপকথার গল্পে রথের মেলা? এই প্রথমবার শুনলাম গো গুলটে মামা। ওই রাজার রাজ্যে রথের মেলা হলে তাতে তোর কি ফুটকাটা বলদ ঘটন? ঘটন, তুমি বলে যাও গুলটে মামা, বলে যাও। তারপর কি হলো? রথের মেলার ওই ভিড়ে গেলে যা হওয়ার তাই হলো। মেজরানীর 6টা, সেজরানীর 9টা, কেজরানীর 5টা, 9 রানীর 8টা, 12 রানীর 7টা, আর 14 রানীর 4টে ছেলে হারিয়ে গেল। বাবা, এতগুলো ছেলে একসঙ্গে হারিয়ে গেল? বললাম না, মেলায় খুব ভিড় ছিল। তারপর কি হলো? তাহলে রাজার টোটাল কটা ছেলে একসঙ্গে হারালো বল দেখি ভেন্ডি? মোট কটা ছেলে হারালো? এই রে, গুনিনি তো। গপ্প শোনায় কোনো মন নেই তোর? এই পাঁচু, তুই বলতে পারবি? মানে তা প্রায় 40টা তো বোধহয় হবেই। 42টার মধ্যে 40টাকেই হারিয়ে দিলি, তাহলে গপ্পের আর থাকলোটা কি? আর গপ্প বলা যাবে না তোদের। আচ্ছা দাদা ভাইয়েরা, এখানে গুলটে শরণ গুহ বলে কেউ থাকেন? এ কি থাকেন মানে? অলরেডি আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার নামে একখান চিঠি আছে, এই নিন। চিঠি আমার নামে? অনেক দিন ধরে ভাবছিলাম আমার নামে একটা চিঠি আসবে। মনটা কেমন চিঠি 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 করছিল। দেখলি চলে এলো। থাঙ্কু দাদা, থাঙ্কু। চিঠিটা দিতে এই মাস হাটেক একটু দেরি হয়ে গেল। ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না, তারপর অনেককে জিজ্ঞাসা করে আপনার কাছে পৌঁছলাম। যাক, এবার তাহলে যাই আমি। ঠিক আছে। কে চিঠি পাঠালো গুলটে মামা? কি লেখা আছে? পড়ো পড়ো গুলটে মামা। ইস্তাবলিশের রাজা তো আমাকে চিঠি পাঠাতো। দেখি কি লিখেছে। সেনের এই পাঁচু, তুই পড় তো। চোখে বাংলা লেখা আজকাল কিছুদিন ধরে কম দেখছি। দাও। স্নেহের গুলটে চরণ, ব্যারিস্টারি করে সারা জীবনে প্রচুর টাকা কামিয়েছি, সম্পত্তিও কিছু কম করিনি। এই সব কিছুই সম্ভব হয়েছে তোমার বাবার জন্য। তোমার বাবার এই ঋণ না শোধ করতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। তাই আমার জীবনের শেষ সম্পত্তিটুকু আমি তোমাকে দিয়ে যেতে চাই। তুমি যত শীঘ্র পারো ঘরঘটিয়া গ্রামে চলে আসো। ইতি ব্যারিস্টার সর্বেশ্বর সাঁতরা। এসবের মানে কি রে পাঁচু? গুলটে বাবা, তুমি সম্পত্তি পেতে চলেছ। আমার শরীরটা কেমন কাঁপছে রে। আমি যে হঠাৎ বড় লোক হয়ে গেলাম রে। ওরে বাবা গো, এবার আবার কি হবে রে? আমাকে ধর তোরা, আমাকে ধর। ধরছি। এখনই বেশি কাপাকাপির দরকার নেই। তুমি আগে পিসিমাকে গিয়ে ঘটনাটা বলো। দিন
দিনকাল খারাপ, বলা যায় না কে কোন মতলবে তোমাকে এই চিঠি লিখেছে। সবকিছুর মধ্যে মতলব খোঁজার অভ্যেসটা বন্ধ কর পাঁচু। আমি আজকেই ঘর ঘটিয়ায় যাব। নড়ার দোকানে তোরা যা, আমি ওইখানেই আসছি। আর দেরি করা যাবে না। আরে না, আমি গেলুম রে। যা, কেসটা কি হলো? ঘরগটিয়ায় গেলেই জানা যাবে। চল দেখি নরদার দোকানে। যাক, সম্পত্তি পেলি পারি আমার ধার বাকিগুলি সব মিটোয় দেবেন গুলটে বাবু। নরা রে, তোর মনটা এত ছোট কেন রে নরা? শুধু ধার বাকি না রে, আমি ভাবছি তোর দোকানে একটা ফ্রিজ বসিয়ে দেব। বলতে মামা, পিসিমা কি বললো আগে বলো। ওরে পাঁচু রে, পিসিমা আবার কি বলবে? বললো আমার বাবা ছিল ঝাঁদরেল গুফো দারোগা, তার সঙ্গে উকিল ব্যারিস্টারের সম্পর্ক তো থাকতেই পারে। বাবা কাকে কখন কি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল সে খবর কি পিসিমা জানে নাকি? তবে আমার বাবার নাকি এমন দান ধ্যান করার অভ্যেস ছিল অনেকটা আমার মতো। তবে সম্পত্তি না পাওয়া পর্যন্ত কিন্তু তুমি কাউকে কিছু বলো না গুলটে মামা। না বললে যে আমার শান্তি হচ্ছে না রে। নরা, তুই হেড স্যারকে বলিস আমি ওনার ওই স্কুল বাড়িটা কিনে নেব। ওটাই হবে আমাদের ক্লাব ঘর। আমাদের আড্ডার 1 নম্বর শত্রুটা ওই হেড স্যার নটু বাবু। ওকে পথে না বসানো পর্যন্ত আমার শান্তি হবে না। দেখবেন গুলটে বাবু, এই করতে গিয়ে আপনি না আবার মাঠে বসে পড়েন, সামনে ফুটো থালা নে। নরা, গুলটে মামা, নরাদা তো ঠিকই বলেছে। এবার অন্তত তুমি সাবধান হয়ে যাও। আগে তুমি দেখো কি সম্পত্তি পাচ্ছ, তারপরও সব ভাবা যাবে। ব্যারি ব্যারি ওই ব্যারি ব্যারিস্টার ব্যারিস্টার হ্যাঁ, ব্যারিস্টারিং করলে কত টাকা রোজগার হয় জানিস? আমার দাদুর তাহলে কত টাকা সম্পত্তি হবে ভাবতে পারছিস? ওরে বাবা, আমি তো ভাবলেই কেমন জানি কেঁপে কেঁপে উঠছি। তোমার দাদু আবার কে? কেন, সর্বঈশ্বর সাঁতরা মশাই আমার বাবার বন্ধু। আমার দাদু হবে না তো কি তোর দাদু হবে? হিংসুটে বলদ ভেন্ডে। যাক কলা, বাবার বন্ধু দাদু হবে কোন আইনে? তাহলে বাবার বন্ধু কি বাবা হবে? নিদেন পক্ষে কাকা যেটা হতে পারে। টাকা থাকলে যা ইচ্ছে তাই হয় রে, বুঝেছিস না? এই যেমন আমার এক্ষুনি ইচ্ছে করছে এই গ্লাসটা তুলে ভেঙে দিতে। যা। টাকা না হওয়ার আগে গেলাসটা ভেঙে দিলেন। গেলাসের দাম 100 টাকা, 12 আনা পয়সা এক্ষুনি ক্ষতিপূরণ দেন বলি দিচ্ছি। বড় লোকদের সঙ্গে মেজাজ নিয়ে কথা বলবি না কিন্তু, কথা বলবি না বলে দিচ্ছি নরা। বেশ করেছি, গেলাস ভেঙেছি, দরকার হলে আরো ভাঙবো, তারপর আবার কিনবো, আবার ভাঙবো, কিনবো ভাঙবো, কিনবো ভাঙবো, কিনবো ভাঙবো। পাঁচু ভাইপো, রেকর্ড ভেঙে গেছে গো। ও গুলটে মামা, গো গুলটে মামা। হ্যাঁ, ভেঙে দেবো, ভেঙে দেবো আমি সব। সম্পত্তি পাবে শুনেই গুলটে বাবুর তার কেটে গেছে। পেলি পর তো ওনারে আর রোকা যাবে না গো পাঁচু ভাইপো। আমি ভোটে দাঁড়াবো। এই খেয়েছে, আপনি আগে শান্ত হয়ে এক জায়গায় দাঁড়ান দিগিনি। খবর আছে, খবর আছে, খবর আছে গুলটে মামা। স্টেশনের মাস্টার বললো আজ বিকাল 5:26 একটা ট্রেন আছে, সেটা ঘরঘটিয়ায় যায়। আজই আমি ঘরে ঘটিয়া যাব। ওনারে আপাতত স্যাংদোলা করে বাড়িতে নিয়ে যাও পাঁচু ভাইপো। তোকে আমি চ্যাংদোলা করে ঘোরাবো না, সম্পত্তিটা পেতে দে। চল তোরা, আজকের বিকেলের ট্রেনেই আমি ঘর ঘটিয়া। বিয়ে ঠিক হয়েছে কালু সেনের, আর উনি চললেন টোপর কিনতে। হরি বল। সর্বেশ্বর বাবু বিশাল বড় উকিল ছিল, তারে ওই ঘরঘটিয়ায় সবাই মনে রেখেছে বাবু। উকিল ছিল মানে? রিটায়ারিং করে গেছে। এত কম বুঝিস কেন পাঁচু? আজকে তো আর ফিরবার কোনো ট্রেন নেই বাবু। দরকার হলে থেকে যাব। সম্পত্তির ব্যাপার, অনেক সই টই করতে হবে, সময় লাগবে। সাবধানে থাকবেন বাবু, অনেক পুরনো বাড়ি তো। বাড়িটার কত দাম হতে পারে ভাই? আমার কিন্তু খুব ভয় করছে গো গুলটে মামা। কাকে নিয়ে এসেছিস রে পাঁচু? চল দেখেই ভেতরে যাই। কাউকেই তো দেখতে পাচ্ছি না গো গুলটে মামা।
আপনারা ভেতরে ঢুকে যান। কে বাবু আপনাদের চিঠি দিয়ে ডেকেছে বুঝি? ইয়ে মানে তাহলে ভেতরে যান, বাবু আপনাদের জন্যই তো অপেক্ষা করছে। গেট তো খুলে গেছে, যান ভেতরে যান, পাচুদা গো, যান বলছি। মানে এই তো যাচ্ছি যাচ্ছি, এই তোরা চল রে চল। আপনি আজ কি এই গোলটে মামা, লোকটা কোথায় গেল? কোথায় গেল মানে? উল্টে মামা বাড়ি চলো, এই বাড়ির ভেতরে ঢুকে কাজ নেই। মানে এত টাকার সম্পত্তি কি করবো রে পাচু? গোলটে মামা চিঠি দিয়ে যখন ডেকেছে ভেতরে ঢুকেই দেখা যাক না, তাছাড়া এখন তো আর ফিরবার ট্রেনও পাবে না। সেটা ঠিকই বলেছিস, চল তাহলে ঢুকি। পুরো অন্ধকার। দাদু ঘুমিয়ে পড়েছে মনে হয়। এসো হে গুলটে। সব্যেশ্বর দাদু, তোমরা দেখছি বেজায় ভয় পেয়েছো। ইয়ে মানে দাদু, হ্যাঁ তা তুমি বুঝি গুলটে চরণ? আগে হ্যাঁ। ছেলেবেলায় তুমি তো অনেক মোটা ছিলে হে গুলটে চরণ। মানে আগে স্যার, মানে দাদু ওই যে ডাইটি করতে করতে তো আমি এরকম রোগা হয়ে গেছি, আমি খুব কম খাই। বোঝো কাণ্ড, এখন দেখছি কম খাওয়াটা একটা ফ্যাশন। আমাদের সময় কিন্তু এসব ছিল না। তা তো নিশ্চয়ই। তুমি কবে মোটা ছিলে গো গুলটে মামা? কর কতন মানে ওই সম্পত্তির ব্যাপারটা বলছিলাম কি দাদু। সম্পত্তি তো আমার কম ছিল না বাপু, প্রায় 500-600 বিঘে জমি। পাচুরে, এই ঘর ঘটিয়ায় গোটা 10 বাড়ি। ও পাচুরে, তারপর ধরো ব্যাংকে নগদ 1,05,000 টাকাও ছিল। ওরে বাবা, ও মা গেলুম রে। এসব তোমার বাবার জন্যই হয়েছে। সেদিন যদি তোমার বাবা আমার পাশে না দাঁড়াতেন, তাহলে কি আর আমি ওকালতি পড়তে পারতাম না ব্যারিস্টার হতে পারতাম? ঠিকই তো বাবা তো খালি লোকজনকে ব্যারিস্টারই পড়াতো। তা তুমি কত দূর পড়াশুনো করেছো শুনি? অনেক দূর দাদু, অনেক দূর। তবে আমি অবশ্য ব্যারিস্টারই পড়িনি, আমি মাস্টারি পড়িয়েছি। বিলিটি মাস্টারি। বাহ, বেশ ভালো। তাহলে সম্পত্তিগুলো কিভাবে আপনি দেবেন দাদু? মানে এত জমি, এতগুলো বাড়ি, এত টাকা, মানে একসঙ্গে নেব কেমন করে? সেসব কিছু কি আর আছে এখন? এই মানে তাহলে আপনি আমাকে ডাকলেন কেন? ধার দেনায় সবই গেছে। উল্টে মামা বাড়ি চলো। কে হে ছোকরা তুমি? তোমরা এসেছো আমার ইচ্ছায়, যাবেও আমার ইচ্ছায়। মানে ঠিকই তো, ভেন্ডি বড়দের সামনে এমন করে কথা বলতে হয়? চুপ করে যা। তবে তোমার বাবার সম্পত্তি আমি আগলে রেখেছি হে। দেখেছিস, বললাম না দাদু খুব ভালো, খালি সম্পত্তি আগলে রাখে। তা দাদু, তবে সেটাই আমাকে দিন। সেই সম্পত্তি হলো আমার কাছে সবচেয়ে দামি, মূল্যবান, তার অনেক দাম। অনেক দাম? পাচুরে, শুনেছিস? দাদু কোথায় আছে সেই সম্পত্তি? ওই যে ওইখানে আমি যত্ন করে রেখে দিয়েছি, ব্যবহার করি না। ওই সিন্ধুকে? না, ওই তো ওটার উপরে। উপরে তো হ্যারিকেন। ওটা নিয়ে এসো দেখি। মানে
এই যে নিন, এটা জ্বালাবেন বুঝি? না না, এটাই হলো আমার সেই মূল্যবান সম্পত্তি, তোমার বাবার দেওয়া এই হ্যারিকেন। পাঁচুরে, হাতে হ্যারিকেন ধরিয়ে দিল রে। সেই সময় তোমার বাবা যদি এই হ্যারিকেনটা না দিত, তাহলে আমি পড়াশোনাই করতে পারতাম না। খুব গরিব ছিলাম আমরা। এই হ্যারিকেনের আলোতেই আমি ব্যারিস্টারি পাশ করি। এটা রাজার দরকার নেই, তাই তোমাকে ফিরিয়ে দিলুম। এত দূর থেকে চিঠি দিয়ে ডেকে এনে আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিচ্ছেন। আমি আপনার নামে মানে মামলা করব, মামলা। আমাকে আর পাবে কোথায় হে গুলটে? আজ যে আমার আত্মা মুক্তি পেল। আমার আত্মা শান্তি পেল, আমার আত্মা শান্তি পেল। ভেন্টি পালা! আমি কালকেই বুঝেছিলাম যে আবার বিপদ হতে যাচ্ছে, তাই গ্রাম থেকে লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করতে আসলাম। তখনই তো দেখলাম আপনারা দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তুমি কালকেই বললে না কেন ভাই? আপনারা কি তখন বিশ্বাস করতেন? এর আগে তো কেউই করেনি। সম্পত্তি পাওয়ার লোভে তখন ভয় ডর মাথায় ওঠে। তার মানে আমাদের আগে অন্যরাও ভুতুরে চিঠি পেয়ে কতজন যে বিপদে পড়েছে। ব্যারিস্টার বাবুর সম্পত্তি তো কিছু কম ছিল না, কিন্তু নিজের ধার দেনায় সব হারিয়ে কর্তা বিনা চিকিৎসায় মারা গেলে। আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিল রে, হ্যারিকেন ধরিয়ে দিল, হ্যারিকেন ধরিয়ে দিল। বাবা গো, ও পিসিমা, উল্টে মামা আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিল। এত বড় সাহস, আমার হাতে হ্যারিকেন! পাঁচু ভাইপো, গুলটে বাবুর মাথাটা মনে হয় ওই হ্যারিকেনের তাপে আরো গন্ডগোল হয়ে গেছে গো। তাই তো দেখছি গো। পিসিমাও খুব খচে গেছে। নিজের বাড়ির হ্যারিকেনটাও গুলটে মামা ভেঙে দিয়েছে আজকে। গুলটে মামা এখন চারিপাশে শুধু হ্যারিকেনই দেখছে। হ্যারিকেন! এই নেন গুলটে বাবু, এক গ্লাস চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। নরা, তুইও আমাকে হ্যারিকেন দিচ্ছিস? আরেকটা গেলাস গেল। পাঁচু ভাইপো, ওনারই এক্ষুনি বলাই ডাক্তারের কাছে নিয়ে যাও, নয়তো তোমাদের কেউ হ্যারিকেন ভেবে ভেঙে ফেলে দেবে কিন্তু। হ্যারিকেন, হ্যারিকেন, হ্যারিকেন! গুলটে মামা চলো চলো চলো। সব হ্যারিকেন আমি ভেঙে দেবো, সব হ্যারিকেন ভেঙে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন। এই হ্যারিকেন ভাঙা রোগটার নাম কি গো পাচুদা? বলাই ডাক্তারের কাছে বলি গিয়ে আগে। হ্যারিকেন একটা অত্যন্ত বাজে জিনিস। আরে নটা দানা টিভি মাথায় করে কোথায় যাচ্ছে? হ্যারিকেন মাথায় নিয়েছে। কোথায় কোথায় দেখি? অত ছাড়া, এমনিতেই আমার টিভিটা খারাপ হয়ে গেছিল, তুই পুরোটাই দিলি। এটা কি করলে তুমি? আমার টিভির দাম দে। বলতে বাবা পালাও। বেশ করেছি, ভেঙেছি। আবার কোথায় হ্যারিকেন? আবার হ্যারিকেন আমাকে খুঁজে বার করতে হবে। হ্যারিকেন ভাঙবো।
তুমি কি শুরু করেছে বলো তো উল্টে মামা? আমি হ্যারিকেন ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না রে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে কি হ্যারিকেন দেখছো? এই যে ছেলেপিলের দল, ভালোই হলো দেখা হয়ে গেল। কেন নিমাইদা? আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ছেলের বাড়ি থেকে লোকজন আসবে পাকা কথা বলতে। তোমরা তো সব সময় রাস্তার মোড়েই থাকো, আমার বাড়িটা একটু চিনিয়ে দিও তো। ঠিক আছে নিমাইদা। নিমাইদা, আপনিও হাতে হ্যারিকেন ঝুলিয়েছেন? কবে নাহি হ্যারিকেনের গোষ্ঠী ষষ্ঠী পুজো করবো। পালাও পাচুদা। দেখাচ্ছি তোকে হ্যারিকেন। হ্যারিকেন নিভে গেছে নটাদা। আমার টিভি ভেঙেছিস হতচ্ছাড়া। উরে বাবা গো। এবার যদি হ্যারিকেনের ভূত নামে, সব দাঁতগুলো পড়ে গেল। নেমেছে। চলে বা। যাক বাবা, চোরকে হ্যারিকেনের ভূত ঘর থেকে নেমে গেছে। আমি আর সম্পত্তি চাই না রে ভাই টুগন। তাহলে তুমি এখন কি চাও? আমার দুই গালে হ্যারিকেনের শেক দিতে চাই। উল্টে মামা কি জয়! উরে বাবা রে, গেলুম রে।